আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেখান থেকে সম্প্রতি বড় সংখ্যায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পদত্যাগের খবর নিশ্চয়ই পেয়ে গেছেন এতদিনে। গত কয়েক মাসে ইসরোর বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় 100 থেকে 120 জন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পদত্যাগ করেছেন বা স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন। যদিও ইসরোর মোট কর্মীর সংখ্যা 14,600-র বেশি, কিন্তু এই এই যে গুরুত্বপূর্ণ পদগুলোর সংখ্যা কিন্তু 200-র মতো, এবং সেখান থেকে 100 বা 120-র মতো মানুষের চলে যাওয়াটা, বিজ্ঞানীদের প্রকৌশলীদের চলে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যে অনেক কর্মী এমন আছেন যারা গগনযানের মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিশনে নিযুক্ত ছিলেন। সুতরাং এই চলে যাওয়া নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণা, যা অন্তত দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, অত্যন্ত দ্রুত গতিতে, এবং সারা পৃথিবীর নজর কাড়ছিল, সেই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত করল খুব বড়ভাবে। আর এখানেই উঠে আসছে সন্দেহ, এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কি দেশের সরকারের তরফ থেকে কোনো অবহেলা আছে, কি নাকি বিদেশি শক্তির হাত আছে, যাকে অন্তর্ঘাত বলে, যারা ভারতের এই এগিয়ে চলাকে পছন্দ করছে না। একটা ঘটনার উল্লেখ করছি। ভারতের চন্দ্র অভিযানকে কটাক্ষ করে আমেরিকার এক বিখ্যাত পত্রিকা কার্টুন দিয়েছিল গরুর গাড়িতে করে চন্দ্রযান নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কটাক্ষ যে সে শুধু বিদেশি শক্তিরাই করে তা নয়, দেশের ভেতরের মানুষও, তাদেরও কেউ কেউ আছেন যারা এগুলো করেন। যেমন ভারতের কমিউনিস্টরা ভারতের এই যে চন্দ্রযান, সেই চন্দ্রায়নের বিরোধিতা করে বলেছিল চাঁদে যান পাঠিয়ে এত টাকা শ্রাদ্ধ না করে দেশের গরিব লোকের রুটি কাপড়া আর মকান দেয়া যেত। এইসব গরিব ভক্তরা ভুলিয়ে দিতে চায় যে নতুন ভারতের খুব বড় একটা গর্ব আর অহংকারের জায়গা হলো এই চন্দ্র অভিযান, ভারতের মহাকাশ অভিযান। কি সেই অহংকার? খুব ছোট করে বলি। গত কয়েক বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অবিশ্বাস্য সব সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশেষ করে 2023 থেকে 2026 সালের এই সময়কালটি ইসরোর জন্যও অত্যন্ত ঘটনাবহুল এবং মাইল ফলক অর্জনের সময়। নিচে কয়েকটা ঘটনা কেবল এখন আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, চন্দ্রযান-3। 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান-3-এর সফল অবতরণ ছিল ইসরোর সাম্প্রতিকতম সবচেয়ে বড় সাফল্য। এর মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। এই মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে সালফারের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয় এবং সেটা করে ভারত। দ্বিতীয়ত, সূর্যের প্রতি মিশন আদিত্য-L1। 2023 সালে উৎক্ষেপিত ভারতের প্রথম সূর্য পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য-L1 2024 সালের জানুয়ারিতে সফলভাবে সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1, সেখানে মানে যেটা লেভেল 1.1 L1, তার নির্ধারিত হ্যালো কক্ষপথে ভারতের আদিত্য পৌঁছে যায়। এটি সূর্য ও পৃথিবীর সম্পর্কের গভীর গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে। তৃতীয়ত, স্প্যাডেক্স মিশন। মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতার একটা বড় প্রমাণ হল স্প্যাডেক্স মিশন। এর মাধ্যমে ইসরো মহাকাশে 2টি উপগ্রহের স্বয়ংক্রিয়ভাবে
মিলিত করেছিল এবং আলাদা হওয়ার প্রযুক্তিও সেটা সফলভাবে দেখায় ভারতের এই স্প্যাডেক্স। এটি ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথে একটি বড় ধাপ। চতুর্থত নিসার মিশন 2025 সালের জুলাই মাসে ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে নিসার মিশন উৎক্ষেপণ করা হয়। এটি হলো বিশ্বের প্রথম ডুয়াল ফ্রিকোয়েন্সি SAR উপগ্রহ, যা পৃথিবী পর্যবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছে। পঞ্চমত, প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন মাইল ফলক। ভারী যান উৎক্ষেপণ ভারত করেছে LVM-3 রকেটের মাধ্যমে। ভারত এখন অনেক বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম। এছাড়া পুনরায় ব্যবহারযোগ্য যে রকেট প্রযুক্তি, যেটাকে RLV প্রজেক্ট বলে, ইসরো সেটা ধারাবাহিকভাবে এই রকেটের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণার খরচ অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। এছাড়াও ক্রায়োজেনিক ইঞ্জিন ও জ্বালানি, যেটাকে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি এবং নতুন ধরনের জ্বালানি প্রযুক্তির যেমন লাক্স মিথেন ইঞ্জিন সফল পরীক্ষাও চালানো হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে ভারতের মহাকাশ ইকোসিস্টেমে বেসরকারি স্টার্টআপের সংখ্যা 2014 সালে ছিল 1টা, সেখান থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে এই সংখ্যাটা 1টা থেকে বেড়ে 400 ছাড়িয়েছে। কাদের? স্টার্টআপ, অন্যান্য বেসরকারি উদ্যোগে। যে এই মহাকাশ, ভারতের মহাকাশ খাতকে এই বেসরকারি উদ্যোগ আরো গতিশীল করেছে। ভারত এখন গগনযান পাঠানো, মানুষকে মহাকাশে পাঠানোর যে গগনযান প্রকল্প, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এবং শুক্র অভিযানের যেটা ভেনাস অরবিটার মিশন, তার মতো উচ্চ অভিলাষী প্রকল্পের জন্য জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। সামগ্রিকভাবে গত কয়েক বছরে ইসরো কেবল মহাকাশ গবেষণায় নতুন নতুন রেকর্ড গড়েনি, বরং প্রযুক্তিগতভাবে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। চন্দ্রযান ও সৌর মিশনের সাফল্য ভারতকে বিশ্বের অগ্রগণ্য মহাকাশ শক্তিগুলোর তালিকায় অনেক ওপরের অবস্থানে এনে বসিয়েছে। এমন একটি প্রতিষ্ঠান থেকে যখন গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত বিজ্ঞানী ও প্রকৌশলীরা একের পর এক চলে যান, তখন দুশ্চিন্তা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু মজাটা কি জানেন? যারা চাঁদে যাওয়া নিয়ে সমালোচনা করেছে, তারা এখন আবার সমালোচনা করে বলছে সরকারের ব্যর্থতায় বিজ্ঞানীরা নাকি ইসরো ছেড়ে চলে যাচ্ছে। বলছে সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নাকি বিজ্ঞানীদের এই চলে যাওয়া। এই আলোচনায় আমরা দেখব কেন বিজ্ঞানীরা ইসরো ছাড়ছেন। এটা কি সরকারের অবহেলা, সরকারের ব্যর্থতা, নাকি এর পেছনে কোনো অন্তর্ঘাত আছে? কেন বিজ্ঞানীরা ইসরো ছাড়ছেন তার প্রধান কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে বেসরকারি খাতের একটা বড় আকর্ষণ এর একটা বড় কারণ। ভারতের বেসরকারি মহাকাশ শিল্প যেমন স্কাইরুট, অগ্নিকুল, পিক্সেল, বেলাট্রিক্স, এরা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত ইসরোর তুলনায় অনেক বেশি বেতন, তাদের স্টক অপশন মানে কোম্পানিতে তাদের অংশীদারিত্ব দিচ্ছে এবং দ্রুত তাদের ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ দিচ্ছে। এছাড়া এখানে আছে, সেই সব জায়গায় আছে বেসরকারি খাতে কাজের স্বাধীনতা ও উদ্ভাবন। ইসরো একটা বড় সরকারি সংস্থা হওয়ায় সেখানে প্রশাসনিক নিয়ম কানুন, আমলাতান্ত্রিক জটিলতা এগুলো খুব বেশি। অন্যদিকে ছোট ও নতুন স্টার্ট আপগুলোতে, এই বেসরকারি জায়গাগুলোতে বিজ্ঞানীরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সরাসরি নতুন প্রযুক্তি তৈরির সুযোগ পান, যা অভিজ্ঞ বিজ্ঞানীদের কাছে বেশ আকর্ষণীয়। তৃতীয়ত,
সরকারি ক্ষেত্রে প্রজেক্টের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা। অনেক ক্ষেত্রে বড় সরকারি মিশনে বহু সময় ব্যয় হয়ে যায় এবং ব্যক্তিগত অবদানের স্বীকৃতি পেতে অনেক সময় লাগে। এছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক সময় কেন্দ্রীভূত হওয়ায় অনেক কাজের গতি নিয়ে হতাশ হয়ে পড়েন বিজ্ঞানীরা। চতুর্থত, কাজের ধরন নিয়েও প্রশ্ন আছে। সরকারি সংস্থায় বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের পরিবেশ অনেক বেশি গতিশীল এবং সেখানে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ অনেক বেশি। এই প্রসঙ্গে বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের হাল খারাপ হওয়ার সঙ্গে ইসরোর বর্তমান অবস্থানের তুলনা করছে অনেকে। খানিকটা সাদৃশ্য থাকলেও বিএসএনএল এবং ইসরোর মধ্যে চরিত্রগত বড় ফারাক আছে। বিএসএনএল হলো সার্ভিস প্রোভাইডার আর ইসরো হলো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র। বিএসএনএল এর ক্ষেত্রে বিষয়টা ছিল সরাসরি প্রতিযোগিতার মুখে বাজার হারিয়ে ফেলা, কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো তার আধিপত্য কিন্তু হারায়নি। উল্টো ইসরো তৈরি করা দক্ষ জনবল বিজ্ঞানীরাই এখন বেসরকারি কোম্পানিগুলোতে গিয়ে ভারতের মহাকাশ ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা তাই এটাকে ব্রেন ড্রেন বা মেধা পাচার হিসেবে বলছেন না, বলছেন প্রতিভার পুনর্বন্টন, মানে রিডিস্ট্রিবিউশন অফ ট্যালেন্ট। বেসরকারি কোম্পানিগুলো এখনো ইসরোর যে লঞ্চ ইনফ্রাস্ট্রাকচার এবং পরীক্ষার যে সমস্ত সুবিধাগুলো রয়েছে তার উপরেই নির্ভরশীল। অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো ইসরোর বিকল্প নয়, বরং ইসরোর কাজের পরিধি বাড়ানোর সহযোগী। আর এটাই চেয়েছিল কিন্তু ভারতের সরকার, মোদী সরকার 2014 সালে ক্ষমতায় এসেই। এই জন্যই মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রের অগ্রগতিকে সরকার নিজেই উৎসাহ দিয়ে এসেছে এবং আসছে। বিদেশ থেকে প্রায় $500 মিলিয়ন বেশি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রায় $600 মিলিয়ন বিনিয়োগ যে হয়েছে বেসরকারি ক্ষেত্রে, সেটা সম্ভব হয়েছে সরকার চেয়েছে বলে। আর সেজন্যই ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এই বিষয়টিকে স্বাভাবিক, এই যে বিজ্ঞানীরা চলে যাচ্ছেন এটাকে কিন্তু স্বাভাবিক হিসেবে দেখছেন, এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব দেখছেন না। তাদের মতে ইসরোর মতো বিশাল প্রতিষ্ঠানে কর্মী আসা যাওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে গগনযানের মতো অন্য যে গুরুত্বপূর্ণ মিশনগুলোতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের যে নিয়মগুলো বর্তমানে কঠোর করতে চলেছে সরকার, যাতে এই সম্পর্কিত ক্ষেত্রগুলোতে হঠাৎ কোনো ব্যাঘাত না ঘটে। এ বিষয়ে সরকার জরুরি ভিত্তিতে কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়গুলোতে পরে আসছি। তার আগে দেখা যাক এই এক্সোডাস বা চলে যাওয়ার ফলে এই মুহূর্তে ইসরো কি বড় সংকটে পড়েছে কিংবা কতটা সংকটে পড়েছে। প্রথমত গগনযান প্রকল্পের দিকে দেখা যাক। গগনযান, চন্দ্রযান 3 এবং স্প্যাডেক্স এর মতো জটিল মিশনে যে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বিশেষ করে যে জ্ঞান সঞ্চয় করেছে বা স্পেশালাইজড এক্সপিরিয়েন্স তৈরি করেছিল, বিজ্ঞানী ও প্রকৌশলীদের হঠাৎ চলে যাওয়ায় একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। অভিজ্ঞতার অভাবে এই শূন্যস্থান পূরণ করাটা কঠিন। দ্বিতীয়ত, কাজ সম্পাদনের গতি। বিশেষজ্ঞরা মনে করছেন মূল সিস্টেম ডিজাইনার বা অভিজ্ঞ বিজ্ঞানীরা মাঝপথে চলে গেলে তা প্রকল্পের কাজের গতি ধীর করে দেবে, আস্তে করে দেবে, যার ফলে জাতীয় গুরুত্বপূর্ণ মিশনগুলো যথাসময়ে শেষ করা যাবে না। তৃতীয়ত, কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্পে এই সব পদত্যাগ অত্যন্ত গভীর প্রভাব ফেলেছে। পদত্যাগকারীদের বড় একটা অংশ বেঙ্গালোরের UR রাও স্যাটেলাইট সেন্টার এবং তিরুবনন্তপুরমের
বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে এসেছেন, মানে ওখান থেকে চলে গেছেন। বিশেষ করে ভিএসএসসি বা বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তার যে জিএসএলভি এমকে 3 LVM-3 এই প্রকল্পের পরিচালক ভিক্টর জোসেফ টি, তিনি চলে যাওয়াতে সিনিয়র বিজ্ঞানীদের এবং এই প্রকল্পে খুব বড় ধাক্কা পড়েছে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ যদিও জানিয়েছেন যে তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং দায়িত্ব পুনর্বন্টনের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তার মতে এটি প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্ম প্রক্রিয়ার অংশ এবং গুরুত্বপূর্ণ মিশনগুলো সময় মতো সম্পন্ন করতে যে ব্যবস্থা নেওয়া দরকার করা চলছে। এটা চাপে পড়ে নিজেকে সান্ত্বনা দেয়া কিনা সেটা সময় বলবে। সুতরাং সমস্যা বাস্তব এবং চিন্তার, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা সবচেয়ে চিন্তার সেটা হলো এই ঘটনার পেছনে বিদেশি ষড়যন্ত্র বা দেশের ভেতরের শক্তির কোনো স্যাবোটেজ আছে কিনা সেটা দেখা। ভারতের শত্রুদের নজর যে আছে দেশের এই প্রকল্পে, তার জ্বলন্ত প্রমাণ ডক্টর নাম্বিয়ারকে গুপ্তচর হিসেবে যেভাবে দাগিয়ে দিয়ে তার জীবনের অনেকগুলো বছরকে শেষ করে দেওয়া হয়েছিল, সেই ঘটনাটা ভাগ্য ভালো যে সেই তার বিরুদ্ধে যে এগুলো হয়েছিল ষড়যন্ত্র, সেগুলো ধরা পড়ে গেছে। বর্তমানে আসার কথা, সরকার খুব দ্রুততার সঙ্গে গোটা পরিস্থিতির তদন্ত করে দেখছেন বিষয়টা আসলে আর্থিক ও প্রশাসনিক কিনা। প্রথমে বলে আর্থিক সুবিধার একটা ব্যাপার আছে। বেসরকারি সংস্থাগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্টদের টাকা ব্যবহার করে, সেখানে পারফরম্যান্স ইনসেন্টিভ, স্টক অপশন বা ইএসওপি এর মতো লোভনীয় প্রস্তাব দেওয়া সম্ভব, যেটা ইসরো একটি সরকারি সংস্থা হওয়ার কারণে তাদের সেগুলো দেয়া যায় না। এই বেতন কাঠামোর আকাশ পাতাল পার্থক্যের সাথে তাল মেলানো ইসরোর পক্ষে অসম্ভব। এটা অনেকটা প্রযুক্তি বান্ধব বেসরকারি খাতের কাছে সরকারি কাঠামোর নথি স্বীকারের মতো মনে করা যায়। এরপর আসি প্রশাসনিক কারণ প্রসঙ্গে। যে কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক নিয়মেই একটা গয়ঙ্গচ্ছ মনোভাব, ফাইল চালাচালি, দীর্ঘসূত্রতা থাকে, যেটা বৈজ্ঞানিকদের কাজের গতিতে ব্যাঘাত তৈরি করে। এই নিয়ে বহু অভিযোগ, পাল্টা অভিযোগের কথা ইতিপূর্বে বহুবার শোনা গেছে। আর বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক কালচার হলো ডু ইট নাও। বিজ্ঞানী ও প্রকৌশলীদের উচ্চপদ থেকে এক্সোডাসের মূলে এই প্রশাসনিক ঘটনার ব্যাপারের কোনো অবদানটা কিন্তু কম নয় বলে মনে করা হচ্ছে। এবার আসি এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ভারত সরকার কি ব্যবস্থা নিতে চলেছেন। পরিস্থিতি সামাল দিতে এবং প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে ভারত সরকারের মহাকাশ বিভাগ তারা কিছু কঠোর পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে, আগেই একটু তা বলেছে। পদত্যাগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে এখন। 14 জুলাই 2026 নতুন নির্দেশিকা অনুযায়ী গগনযান বা অন্য কোনো কৌশলগত গুরুত্বপূর্ণ মিশনের সাথে যুক্ত গ্রুপ এ স্তরের বিজ্ঞানী বা প্রকৌশলীরা চাইলেই এখন আর চলে যেতে পারবেন না। কেন্দ্রীভূত অনুমোদন চাই। আগে কেন্দ্র পরিচালকদের কাছে পদত্যাগ অনুমোদনের ক্ষমতা থাকত, এখন সেই ক্ষমতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন প্রতিটি আবেদন সরাসরি সরকারের মহাকাশ বিভাগে পাঠাতে হবে, যা কেবল মিশন সম্পন্ন হওয়ার পরেই বিবেচিত হতে পারে। যদিও এই কঠোর নিয়মগুলো নিয়ে সাময়িকভাবে মিশনে কর্মীদের ধরে রাখা সম্ভব, তবুও সরকার এটাও মনে করে যে কেবল প্রশাসনিক বাধা দিয়ে মেধাবী কর্মীদের দীর্ঘমেয়াদে আটকে রাখা কঠিন হতে পারে। সরাসরি বেতন কাঠামো এবং কাজের পরিবেশের সাথে বেসরকারি খাতের প্রতিযোগিতার বিষয়টিকে গুরুত্ব না দিলে এটি ভবিষ্যতে নিয়োগ এবং প্রতিষ্ঠানের ভেতরে কর্মীদের মনোবল বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে সেই বিষয়ে কি করা যায় সেটা গুরুত্ব দিয়ে ভাবছে সরকার। সরকার বর্তমানে প্রকল্পগুলোর সুরক্ষার জন্য কঠোর অবস্থানে থাকলেও
দীর্ঘমেয়াদে ইসরোকে তাদের মেধাবী কর্মীদের ধরে রাখার জন্য সাংগঠনিক ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন কৌশলের কথা ভাবা হচ্ছে। বিশেষ বেতন কাঠামো দেয়া, কর্মক্ষেত্রে আরো স্বাধীনতা দেয়া, এই ব্যবস্থার মধ্যে আছে। এগুলো চিন্তা করছে সরকার। সরকার বুঝেছে রাষ্ট্র বনাম বাজারের এই দ্বন্দ্বে টিকে থাকতে গেলে সরকারকেও ফ্লেক্সিবল হতে হবে। এই গুরুত্বপূর্ণ মিশনগুলোতে যে প্রভাব পড়েছে বলেছি, গগনযানে পড়েছে। এবার আসা যাক সমস্যা নিরসনে সরকার কি করতে চলেছে সেই বিষয়টিতে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকারের মহাকাশ বিভাগ বলেছি যে তারা এইখানে 14 জুলাই থেকে কেউ যদি চলে যেতে চায় কিংবা অবসর নিতে চায়, স্বেচ্ছা অবসর, সেসবগুলো নিতে পারবে না। সেটা এখন কেন্দ্রের উপরে চলে গেছে। এছাড়া এই বিপদ সংকেত থেকে উত্তরণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের কথা ভাবা হচ্ছে। সেটা কি রকম একটু বলি। ইসরো বেসরকারি সংস্থাগুলোর মধ্যে কর্মীদের দেয়া নেয়া মানে আদান প্রদান বা ডেপুটেশন ব্যবস্থা চালু করা। বিজ্ঞানীরা যাতে কিছু সময়ের জন্য বেসরকারি সংস্থায় কাজ করে আবার ইসরোর বৃহৎ মিশনে ফিরে আসতে পারেন, সেই ব্যবস্থা করলে মেধার অপচয় হবে না। এছাড়া কর্মীদের স্বীকৃতির নতুন মানদণ্ড তৈরি হবে। শুধু বেতন নয়, সরকারি বিজ্ঞানীদের জন্য বিশেষ ইনসেনটিভ, তাদের কাজের প্রেক্ষিতে দ্রুত প্রমোশন বা মিশনের সাফল্যের জন্য বিশেষ বোনাস দেওয়ার কথা ভাবা হচ্ছে। তৃতীয়ত, কাজের পরিবেশ আধুনিকায়ন করা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, যাতে সর্বময় কর্তার অনুমতি পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে থাকতে না হয় বিজ্ঞানীদের। আলোচনার উপসংহার টানি এবার। মহাকাশ গবেষণায় সরকার এবং বেসরকারি ক্ষেত্রের সম্পর্ক প্রতিযোগীর নয়, সহযোগীর। প্রতিযোগিতা যেটা থাকবে সেটা উদ্ভাবনের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রের উন্নতি দেশের দীর্ঘমেয়াদী স্বার্থে। এটা করতে গিয়ে ইকোসিস্টেম তৈরির কৌশলগত ভুল যে আগে ছিল, হয়েছে, সেটাকে অস্বীকার করছে না। মনে রাখতে হবে, ভারত সরকার বেসরকারি মহাকাশ শিল্পকে উৎসাহ দিয়েছে মূলত ইসরোর কাজের বোঝা কমানোর জন্য এবং মহাকাশ অর্থনীতিকে শত বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করার জন্য। কিন্তু এখানে একটা স্ট্রাকচারাল গ্যাপ তৈরি হয়েছে। সরকার বেসরকারি কোম্পানিগুলোকে ইনসেন্টিভ দিয়েছে, কিন্তু সমান্তরালভাবে সরকারি বিজ্ঞানীদের জন্য কোনো রিটেনশন পলিসি বা বেতন কাঠামো পুনর্বিন্যাস করেনি। ফলে বেসরকারি সংস্থাগুলোর কাছে ইসরোর ট্রেন্ড বিজ্ঞানীরা রেডিমেড রিসোর্স হিসেবে চলে যাচ্ছেন, তাদের কাছে ধরা দিচ্ছেন। সরকার এই জায়গাটার দিকে নজর দিলেই সমস্যা অনেকটাই চলে যাবে। আর সে নজর খুব দ্রুততার সঙ্গেই দিয়েছে সরকার। চিন্তার কারণ নেই, এই আশা করাই যায়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।